হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী সাহিত্য মেলা এই বইটির তোমার শহীদ যতীন্দ্রনাথ দাস আশিস কুমার মুখোপাধ্যায় লেখা এই গল্পের প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নগুলো সমাধান করার আগে আমরা কবি সম্পর্কে একটু পরিচয় হয়ে যাই। কী বলছে না, জন্ম নদিয়া জেলার রানাঘাটে, পড়াশোনা সেন্ট পলস কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ছাত্রাবাস থেকে তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত। ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরাজি ধারাভাষ্যকার ছিলেন। তার রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতা রূপকথা, নেতাজি সুভাষ ইতিহাসের পাতা থেকে। ঠিক আছে, 1 নম্বর থেকে একের প্রশ্ন বলেছে, আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? তাহলে উত্তরটা আমরা সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। তাহলে উত্তরটা আমরা লিখব যে আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন। 1-2 প্রশ্ন রয়েছে, তার লেখা একটি বইয়ের নাম। তাহলে উত্তর আমরা কি লিখব? তার, অর্থাৎ আশিস কুমার মুখোপাধ্যায় লেখা একটি বইয়ের নাম হলো ইতিহাসের পাতা থেকে। 2-1 যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর লিখব, যতীন দাস উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। 2-2 প্রশ্ন রয়েছে, যতীন দাসের পিতার নাম কী ছিল? উত্তর লিখব, যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। 2-3 প্রশ্ন রয়েছে, যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? উত্তর লিখব, যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতেন। উত্তরটা কিন্তু সবসময় পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? 2-4 প্রশ্ন, যতীন দাসের ছদ্মনাম কী ছিল? উত্তর হবে, যতীন দাসের ছদ্মনাম ছিল কিশোর বিপ্লবী রবিন। প্রথমে তো রবিন হয়েছিল, তারপরে আরেকটা নাম হয়েছিল, ঠিক আছে? 2-5 প্রশ্ন, হিন্দ নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখব, হিন্দ নওজওয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, মি প্যাট্রি কে ছিলেন? তা মি প্যাট্রি ছিলেন তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। 2-7 প্রশ্ন রয়েছে, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়? উত্তর লিখব, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। 2-8 প্রশ্ন রয়েছে, কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন? উত্তর লিখব, পিতা বঙ্কিম বিহারী দাস ও ছোট ভাই কিরণ চন্দ্র যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন। এখানে দেখো, তারপর 3 থেকে প্রশ্ন বলছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করতে বলছে। অংশ থেকে হবে আংশিক, উত্তীর্ণ থেকে হবে উত্তরণ, ঐতিহাসিক থেকে হবে ইতিহাস, আক্রান্ত থেকে হবে আক্রমণ, জীবন থেকে হবে জীবিত, ভোজন থেকে হবে ভোজ্য, পিতা থেকে হবে পৈতৃক, সন্দেহ থেকে হবে সন্দিগ্ধ, জাতীয় থেকে হবে জাতি, মেয়াদ থেকে হবে মেয়াদি। 4 নম্বর থেকে প্রশ্ন রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো। তবে পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হবে পরিযুক্ত অন্ত, কিন্তু কিম যুক্ত তু, কয়াশই ময় হসন্ত, ঠিক আছে, যুক্ত তু, প্রত্যক্ষ প্রতিযুক্ত অক্ষ, সিদ্ধান্ত সিদ্ধ যুক্ত অন্ত, যতীন্দ্র জ্যোতিযুক্ত ইন্দ্র, ব্যাঘ্র বিযুক্ত অগ্র ব্যাঘ্র। 5 থেকে প্রশ্ন রয়েছে, নিচে কতগুলো শব্দ দেওয়া হলো, শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। তাহলে জীবন, উপসর্গ মানে আগে যুক্ত করতে হবে। জীবন থেকে আমি লিখতে পারি আজীবন, শেষ থেকে হবে পরিশেষ, বেশ থেকে হবে প্রবেশ, পথ থেকে হবে জনপদ, ঠিক থেকে হবে সঠিক, দারুণ থেকে হবে সুদারুণ, উপায় থেকে হবে নিরুপায়, জ্ঞান থেকে হবে বিজ্ঞান, করণীয় থেকে হবে অকরণীয়, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, নিচের কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখ দিয়ে দেওয়া হলো, ঘটনাগুলি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। মানে এই যে সাল বা তারিখ দেওয়া আছে, এই সময় কি ঘটনা ঘটেছিল সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে 27শে অক্টোবর 1904 সালে কি ঘটনা ঘটেছিল না, এই সময় উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে যতীন দাসের জন্ম হয়েছিল। 8ই এপ্রিল 1929 সালে কি ঘটনা ঘটেছিল? এই দিনে দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনের সভ্যদের আসনের পাশেই হঠাৎ একটি শক্তিশালী বোমা ফাটান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বিচারে তারা দুজনেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। 25শে জুন 1929 সালে কী হয়েছিল না, এই সময় যতীন ও তার 15 জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়েছিল। 11ই আগস্ট 1929 এই সময় বড়লাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণার অনশনকারীদের দাবি দেওয়া সব মেনে নিলেন এবং প্রত্যক্ষ প্রদেশ জেল অনুসন্ধান কমিটি স্থাপনেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। 13ই সেপ্টেম্বর 1929
এই সময় ঠিক দুপুরে 1:15 অমর বিপ্লবী যতীন্দ্র দাস চিরনিদ্রায় ঢলে পড়েছিলেন, মানে মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো এখানে 7 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে, নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ বেছে নিয়ে লেখো। মানে যে বাক্যটা দিয়েছে, ধরো তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিল, তাহলে এই যে 10টা কি একটা সংখ্যাবাচক, তাই এটাকে লিখে দিলাম সংখ্যাবাচক শব্দ। তারপর দেখো যতীন ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করেছিলেন, তাহলে এখানে প্রথম, এই প্রথমটা হবে পূরণবাচক শব্দ। বিচারে তার 6 মাসের জেল হয়, এই 6টা হবে সংখ্যাবাচক শব্দ। তার দ্বিতীয় ছদ্মনাম ছিল কালীবাবু, এই কালীবাবু ছিল পূরণবাচক, দ্বিতীয় ছিল পূরণবাচক শব্দ। ঠিক আছে, মানে যতীনের প্রথম নাম ছিল আর দ্বিতীয় নাম ছিল কালীবাবু, ছদ্মনাম। ঠিক আছে, তারপর দেখো 8 প্রশ্ন রয়েছে, নিচের বাক্যগুলি উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে নিয়ে লেখো। তাহলে কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়লেন, এখানে উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য হবে যতীন্দ্রনাথ দাসের নাম, এটা হবে উদ্দেশ্য। আর উদ্দেশ্য বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো বিধেয় হয়, আমরা জানি। তাহলে বিধেয় কী হবে, কিশোর বিপ্লবী হিসেবেই সর্বত্র ছড়িয়ে পড়েছিলেন। 8-2 প্রশ্ন রয়েছে, ছেলেবেলা থেকেই তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে, তার উদ্দেশ্য হবে তিনি, আর বিধেয় হবে ছেলেবেলা থেকেই একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে। 8-3 শুরু হয় অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তে রাঙা অধ্যায়, উদ্দেশ্য হবে অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তে রাঙা অধ্যায়, আর বিধেয় হবে শুরু হয়। 8-4 শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা, উদ্দেশ্য হবে শেষের সেই ভয়ঙ্কর দিনটা, আর বিধেয় হবে শেষ পর্যন্ত এলো। তারপর দেখো 9 নম্বরে কি বলছে, নিচের বাক্যগুলি থেকে যেসব বিভক্তিযুক্ত শব্দ এবং অনুসর্গ আছে তা খুঁজে নিয়ে লিখতে বলছে। তাহলে এখানে প্রথম বলেছে, জাতীয় কংগ্রেসের সঙ্গে মত পার্থক্যের জন্য ভগৎ সিং, ভগবতী চরণ শুক্ল এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন। এখানে কংগ্রেসের, এটা হচ্ছে এর বিভক্তি, মত পার্থক্যের এর বিভক্তি, আর অনুসর্গ হবে সঙ্গে এবং জন্য। তারপর রয়েছে, ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে, তার ছেলেবেলা থেকে হবে শূন্য বিভক্তি, তিনি হবে শূন্য বিভক্তি, আর মনে হবে এ বিভক্তি, আর অনুসর্গ হবে থেকে। ঠিক আছে, 7টি দিন নিরুপদ্রবে কেটে গেল, তাহলে দিন হবে শূন্য বিভক্তি, মানে কোনো বিভক্তি নয়, নিরুপদ্রব মানে এ বিভক্তি, বয় এ আছে, এ বিভক্তি হয়ে গেল, আর এখানে কোনো অনুসর্গ নেই। 9-4 রয়েছে, শরীরের সব দিক থেকে ভেঙে পড়েছে, তাহলে শরীরে হবে শূন্য বিভক্তি, আর অনুসর্গ হবে থেকেই, শূন্য বিভক্তিও একটা বিভক্তি। ঠিক আছে, তারপর 10 নম্বর দাগে বলছে, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। তাহলে 1 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, ভালো করে পড়বে। যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন, এর ফল কি ঘটেছিল। তাহলে দুটো পার্টে প্রশ্ন চেয়েছে, তাহলে আমাদের কী করতে হবে, দুটো পার্টে উত্তরটা দিতে হবে। প্রথম পার্টের প্রশ্ন উত্তর হবে, যতীন দাসের পিতা বঙ্কিম বিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। এর ফলে তারা কী করেছিল না, এর ফলে আজীবন দারিদ্র ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। তাহলে এভাবে কিন্তু দ্বিতীয় পার্ট আছে, এরকম করে কিন্তু সুন্দর একটা কিছুটা গোল দাগ হোক, কিছু একটা দাগ দিয়ে দেবে, যাতে পরীক্ষার সময় মাস্টারমশাই বুঝতে পারেন যে এটা দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তর। 10-2 প্রশ্ন রয়েছে, তোমার মতো মহান বিপ্লবীর জন্য এ একটা কাজ আমার অবশ্যই করতে হবে, কে কাকে কথা বলেছিলেন। উত্তর লিখব, তোমার মতো মহান বিপ্লবীদের জন্য এ একটা কাজ আমার অবশ্যই করতে হবে, উদ্ধৃত লাইনটি ভগৎ সিংয়ের কথায় ও আগ্রহে খুশি হয়ে যতীন দাস বলেছিলেন। 10-3 প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল। উত্তর লিখব, কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই হঠাৎ একটা শক্তিশালী বোমা ফাটান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বিচারে তারা দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন, কিন্তু এই ঘটনার পিছনে ভারতব্যাপী এক বিশাল পরিকল্পনা আছে সন্দেহ করে তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মি প্যাট্রি নিজে পুনরায় তদন্ত শুরু করেছিলেন। 10-4 14 জন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। 1929 সালে 8 এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই হঠাৎ একটি শক্তিশালী বোমা ফাটান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বিচারে তারা দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তারপর তদন্ত শুরু করেন, যে তার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। তারপর অভিযুক্ত আসামিকে হিসেবে কলকাতার প্রকাশ্য রাজপথে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, গল্পগুলো তোমরা যে ভালো করে বুঝতে পারো না, প্রত্যেকটা প্রশ্ন তো নিজেরাই লিখতে পারবে, একটু পড়লেই হয়ে যাবে। 1929 সালে 13 জুলাই অনশন শুরু হয় কেন। উত্তর লিখব, 25 জুন তারিখে যতীন ও তার 15 জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। তাদের ওপর অমানসিক পুলিশিক নির্যাতন চলছে, তার প্রতিবাদে শুরু হয় 1929 সালের 13 জুলাই অনশন শুরু হয়েছিল। 10-6
অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? উত্তর লিখব, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলোয় যথারীতি মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন। দ্বিতীয় পাঠের প্রশ্ন উত্তর হবে যতীন্দ্রনাথ অনশন ভঙ্গ করবেন না, কারণ তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খলা মোচনে এক অভাবনীয় সুযোগ। 10-এর 7-এর প্রশ্ন রয়েছে জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? উত্তর লিখব, 7 দিন নিরুপদ্রবে কেটে গেল জেলে। 8 দিনের দিন ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন বেশ হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন। তারপর কোনো রকম সংকেত না দিয়েই ওই 8 জন পাঠান একই সঙ্গে 8 দিন অভুক্ত ও বিশেষ দুর্বল যতীনের উপর ঝাঁপিয়ে পড়ল। ওই সুযোগে ডাক্তার একটা সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দুধ ঢালতে শুরু করে দেন। তার কোনো উপায় না দেখে যতীন্দ্রনাথ ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে থাকেন। তখন ওই নলটির মুখে খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধও যতীনের ফুসফুসে ঢুকে গিয়েছিল। যতীন এর ফলে জ্ঞান হারিয়ে ফেলেছেন। 10-এর 8-এর প্রশ্ন রয়েছে জেলে যতীনের দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তর লিখব, আশিস কুমার মুখোপাধ্যায় লেখা শহীদ যতীন্দ্রনাথ দাস গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে, উদ্ধৃত লাইনটি নাকি না উপরের লাইনটি। যতীন দাস জীবনে আর কথা কইতে পারবেন না বলে ওকে সব কিছু স্লেটে লিখে জানাতে হবে, তাই জেলে যতীন দাসকে পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল। 10-এর 9-এর প্রশ্ন রয়েছে কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? উত্তর লিখব, যতীনকে দেখাশোনা করার জন্য কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল। 10-এর লাস্ট প্রশ্ন রয়েছে যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিল কেন? দীর্ঘদিন অনশনের পর যতীনের শরীরে পক্ষপাত গ্রাস করে ফেলেছে। যখন এই পক্ষপাত যতীনের হৃদযন্ত্রকে স্পর্শ করবে তখনই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এতদিন টনক নড়ল ব্রিটিশ সাম্রাজ্যবাদের, কিন্তু তবুও শাসকরা যতীন্দ্রকে নিঃশর্ত মুক্তি দিতে রাজি নয়। পিতা বঙ্কিমবিহারী দত্ত ও ছোট ভাই কিরণচন্দ্র ঘৃণা ভরে জামিনের প্রস্তাব অগ্রাহ্য করার পর এক সর্বজননীত গুপ্তচরের জামিনে যতীনকে মুক্ত করা হয়। 55 দিনের পরের দিন একেবারে কাক ভরে ডাক্তার ও জেলের সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে প্রবেশ করে দেখেন যে যতীনের সহযোদ্ধারা তার জেলের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধে শুয়ে আছে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও।